এই যে প্রথমবারের মতো হয়েছে যেটা, যে ইউএসএ এবং ইসরায়েল একা একা যুদ্ধ করছে, তার দীর্ঘদিনের মিত্র ফ্রান্স, ইউকে, জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, এর মানে কোনো দেশই তার সঙ্গে নাই, তার ন্যাটো সঙ্গে নাই, তার ইউরোপ সাথে নাই। তো এটা পৃথিবীর ইতিহাসে কখনো হয় নাই। আমি আগেও আপনার অনুষ্ঠানে বলেছি যে ইরান ইতিমধ্যে জিতে গেছে। ইরান যদি চায় আজকে ইউএসএ নেগোসিয়েশনে আসবে এবং এই মুহূর্তে যুদ্ধ থামিয়ে দিবে। এটা আমার খবর না, আমি অনেকগুলো ওয়েস্টার্ন মিডিয়াতে এগুলা পেয়েছি। আর তার আগে আমি একটা কথা শুধু বলতে চাই। আজকে অনেক ইসলাম নিয়ে, আকিদা নিয়ে কথা হলো। আমি আমার ব্যক্তিগত শুধু একটা কথা বলতে চাই, যে ভুল, যে সঠিক আকিদা নিয়ে আমরা সবাই বসে আছি মাথায় হাত দিয়ে, আর ওই ভুল আকিদা নিয়ে ইরান একা যুদ্ধ করে যাচ্ছে গাজার জন্য, লেবাননের জন্য নিজের জীবন বাজি রেখে, আমি ওই ভুল আকিদার ইরানের পক্ষে। অথচ আমরা মিম্বরের মধ্যে সবসময় ইহুদিদেরকে সবসময় কিন্তু না, জানানো যায়। এক একই সাথে আমি ওই ভুল আকিদার ইরানের পক্ষে, যে ইরান আহ, তার সর্বস্ব দিয়ে ওই গাজার জন্য যুদ্ধ করে যাচ্ছে, এই ইহুদি ইসরায়েলের সাথে যুদ্ধ করে যাচ্ছে, প্রতিবাদ করে যাচ্ছে। একই সাথে শুধু একটা ইনফরমেশন শেয়ার করতে চাই যে ইউএস এর ডিফেন্স মিনিস্টার, তার হাতে একটা টাটু লাগানো, টাটু আছে লেখা, আরবিতে লেখা কাফির। এটা ভাইরাল হয়েছে অনেক। ইউএস এর যে বর্তমান যে প্রতিরক্ষা মন্ত্রী আছে তার। আর আমরা দেখেছি যে আলী খোমেনি যিনি শহীদ হয়েছেন, উনি একটা আংটি পরতেন, যে আংটিতে একটা আরবি লেখা, যে আরবিটার অর্থ হলো কখনো না, আমার সাথে আমার আল্লাহ আছেন। মানে তোমরা একটা অন্যায় করতে বলছো আমাকে, কখনো না, আমার সাথে আমার আল্লাহ আছেন। তো তো এখন আমি কি দেখতে পাচ্ছি, প্রথমত আহ, আজকের খবর আমি দেখতে পাচ্ছি যে হরমুজ খালি। ওয়েস্টার্ন মিডিয়া বলছে যে ইউএসএ কিংবা যাই বলুক না কেন, তোমরা যদি আকাশ থেকে কোনো ছবি তুলে হরমুজের ছবি নাও, দেখবা হরমুজ প্রণালী খালি। ওয়েস্টার্ন মিডিয়া কি বলছে, যে বলছে, 90 ভাগ তো ট্রাম্পকে পেয়েছে, বলছে, 90 ভাগ। হুম। ওইটা তো সিলেক্টেড কিছু যাচ্ছে, চায়নার জাহাজ যাচ্ছে, এটা সেটা। তো ইউএস এর যে আপনার ইকোনমিস্ট এবং অন্যান্য পত্রিকা ট্রাম্পকে কি বলছে, বলছে যে ট্রাম্প, তোমার জন্য টাইম ইজ রানিং আউট। ইউএস এর তেলের ক্রাইসিস কিংবা ওয়ার্ল্ড এর তেলের ক্রাইসিস মেটানোর জন্য পৃথিবীর ইতিহাসে এই প্রথম তুমি ইউএস এর যেটা স্ট্র্যাটেজিক রিজার্ভ আছে, যেটা আহ, তার তার তেলের, সেইটা ইউজ করছে এই তেলের ঘাটতি মেটানোর জন্য। কতদিন? 15 দিনের বেশি তো তুমি পারবা না। তো আমরা জানি যে গত পরশুদিন মনে হয় যে ইউএস এর যে কাউন্টার টেরোরিজম যে প্রধান ছিলেন, উনি এই ইরানের যুদ্ধের প্রতিবাদ করে তিনি পদত্যাগ করেছেন। কেন্ট। তো হুম। হ্যাঁ, হ্যাঁ, উনি পদত্যাগ করেছেন। তো এখন ইউএসএ কি চাচ্ছে? ইউএসএ কোনোভাবেই চাচ্ছে না যে মিডিল ইস্টে কোনো ধরনের কেওয়াজ হোক, মিডিল ইস্টের তেলের ক্ষেত্রগুলোর কোনো ক্ষতি হোক, ইনক্লুডিং ইরানের তেল ক্ষেত্র। ইরানের তেল ক্ষেত্রের ক্ষতি হোক, এটাও ইউএসএ চাচ্ছে না। মিডিল ইস্টের কোনো গ্যাসের ক্ষেত্রের কোনো ক্ষতি হোক, এটাও ইউএসএ চাচ্ছে না। কিন্তু এই যুদ্ধ যদি কন্টিনিউ করে, তাহলে তাহলে যেটা হবে, ইরান এই মিডিল ইস্টের একটা বড় ধরনের কেওয়াজ হবে, তেল ক্ষেত্রগুলো ধ্বংস হবে, গ্যাস ক্ষেত্রগুলো ধ্বংস হবে, এবং যেটা কোনোভাবেই ইউএসএ চায় না। তো হুম। এইখানেই হলো কথা, এইখানেই হলো কথা। এবং আমরা দেখতে পেরেছি, এবং এটা তো আমরা জানি, এটা ইউএস এর ইন্টেলিজেন্স বলেছে যে ইউএসএ নেভি ইজ নট ক্যাপাবল হরমুজটাকে তারা ক্লিয়ার করবে। এবং হরমুজে ইউএস যে মাইন লে করে রেখেছে, তারা বলছে যে আজকে যদি যুদ্ধ থেমে যায়, তারপরেও এই মাইনগুলা রিমুভ করতে কমপক্ষে 1 মাস লাগবে। তার মানে হলো, যেদিনই হরমুজ থেকে মাইন রিমুভ করার একটা পরিবেশ তৈরি হবে, তারপরের থেকেও 1 মাস লাগবে শুধুমাত্র হরমুজ থেকে এই মাইল রিমুভ করতে। তার মানে আহ, ইরান এত সহজে হারছে না। আর ইরানের জন্য সার্ভাইভালটাই হলো জিতে যাওয়া। তো আমি উম, চারটা জিনিস দেখতে পাচ্ছি, চারটা জিনিস দেখতে পাচ্ছি। তার 1 নাম্বারটা হলো যে ইরান সার্ভাইভ করে গেছে, এবং এই সার্ভাইভালটাই তার জন্য জিতে যাওয়া, এবং ভবিষ্যতে ইরান আরো শক্তিশালী হয়েছে। আমি দেখতে পাচ্ছি ইউএসএ অনেক দুর্বল হয়েছে, মিডল ইস্টে দুর্বল হয়েছে, সারা বিশ্বে দুর্বল হয়েছে। আর দ্বিতীয়ত, পৃথিবীর ইতিহাসে এই যে প্রথমবারের মতো হয়েছে যেটা, যে ইউএসএ এবং ইসরায়েল একা একা যুদ্ধ করছে, তার দীর্ঘদিনের মিত্র ফ্রান্স, ইউকে, জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, এর মানে কোনো দেশই তার সঙ্গে নাই, তার ন্যাটো সঙ্গে নাই, তার ইউরোপ সাথে নাই। তো এটা পৃথিবীর ইতিহাসে কখনো হয় নাই। তো
এই কারণেই আমি একটা সামনের একটা দুর্বল ইউএসএ দেখতে পাচ্ছি, মিলিটারিলি দুর্বল এবং ইকোনমিক্যালি দুর্বল। একই সাথে আমরা জানি যে ইরানের এই মুহূর্তে যে নিউক্লিয়ারের কাঁচামাল আছে সেটা দিয়ে সে 11টা অ্যাটম বোমা তৈরি করতে পারে। তো এখানে আপনার মিডল ইস্টের কিছু পত্রিকা বলছে যে ইরান এরকমও করতে পারে যে সে আহ, একটা পর্যায়ে সে হয়তো ঘোষণা দিবে, সে হয়তো মিডিয়া ইনভাইট করবে এবং দিয়ে সে প্রকাশ্যে এটা টেস্ট করবে। এবং আহ, সেটার কনসিকুয়েন্স কি হবে? কনসিকুয়েন্সটা হবে ইরান যখনই একটা নিউক্লিয়ার পাওয়ার হয়ে যাবে তার সাথে সাথে রাশিয়া তাকে স্বাগত জানাবে এবং রাশিয়া সারা বিশ্বকে দেখাবে যে দেখো আরো একটা পারমাণবিক দেশ রাশিয়ার সাথে আছে। তো তো এবং মিডল ইস্টে একটা নতুন ওয়ার্ল্ড অর্ডার হবে। তো এভরিথিং ইজ ওয়েটিং, কিন্তু আমি একটা এই জিনিস জানতে এভরিথিং চাই, ইজ শেষ ওয়েটিং। প্রশ্ন, একটি প্রশ্ন আছে, সেটি হলো যে ইরানের সর্বোচ্চ লিডার বা যারা আসলে এই যুদ্ধটাকে নেতৃত্ব দিয়ে আসছে, যারা পলিসি নির্ধারণ করেছে, এই নেতাদেরকে তো হত্যা করা হয়েছে। এরপর ইরানের শক্তিটা আসলে বা পরবর্তী পলিসিগুলি নির্ধারণ করবার মতো সেরকম কেউ আছে কিনা, এই যুদ্ধটাকে শেষ তক যাওয়া পর্যন্ত আসলে নেতৃত্ব দেওয়ার মতো সেই লোকজন আছে কিনা ইরানের, আপনি কি মনে করেন? আচ্ছা, আমি আপনার এই উত্তরটা দেওয়ার জন্য আমি একটা তথ্য নিচ্ছি। ইউএস এর একটা ইন্টেলিজেন্স একটা ম্যাগাজিনের তাদের একটা রিপোর্টটা হলো যে বর্তমানে এই মুহূর্তে ট্রাম্প প্রশাসন এবং নেতানিয়াহুর প্রশাসনের ভিতরে একটা অনেক বিষয় নিয়ে মতবিরোধ দেখা দিছে। তার যেমন নেতানিয়াহু কিংবা ইসরায়েল, আমি যেটা বললাম যে তারা যে কোনো মূল্যে এই যুদ্ধ চালিয়ে যেতে চায়, তারা ইরানের ধ্বংস চায়, মিডিল ইস্টে কেওয়াস হলেও তাদের কোনো সমস্যা নাই। এবং আমেরিকার সব থেকে বড় ভয় ইসরায়েলকে যে নিয়ে আপনি দেখবেন যে ইরানের যে শীর্ষ নেতার যে যাদেরকে যে মেরে ফেলা হয়েছে, অ্যাসাসিনেশন হয়েছে, বেশিরভাগই ইসরায়েলিরা করেছে। এই জায়গাটাও ইউএস এর অনেক আপত্তি আছে যে তোমরা যে এই কাজগুলো করছো, আমরা নেগোসিয়েশন করব কাদের সাথে, আমরা নেগোসিয়েশন করব কাদের সাথে, এবং প্রত্যেকটা জিনিস এই যুদ্ধটাকে আরো বেশি এসকালেট করে দিচ্ছে, আরো বেশি মানে বড় করে দিচ্ছে। তো এইটাও একটা বড় ভয়ের বিষয় আছে, কারণ এটাও একটা বড় ভয়ের বিষয় আছে। এবং এই কারণেই আপনি যেটা বললেন অ্যাবসলিউটলি সঠিক, এবং এই কারণেই এই যুদ্ধটা অতি সহজে থামছে না এবং আরো বেশ কিছুদিন, কমপক্ষে 15 দিন এটা কন্টিনিউ করবে, যেটা আমার ধারণা আর কি। আহ, জি, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদের যদি ভালো লেগে থাকে, আপনাদের মতামত থাকলে জি, যারা অধ্যাপক ফরহাদ হোসেন কিছু একটা বলবেন, শেয়ার করবেন। প্রিয় দর্শক, আমরা শেষ করছি অধ্যাপক ফরহাদ হোসেনের কথা শুনে। জি, 1 মিনিটের মধ্যে বলে ফেলছি। আপনি বলছেন না যে ইরানের সর্বোচ্চ নেতা, ইরানের সেনাবাহিনী প্রধান, সিকিউরিটি প্রধান, হ্যাঁ, তাদেরকে মেরে ফেলছে, এখন ইরানের নেতৃত্ব নিবে কে? আসলে মূলত ফরিদ জাকারিয়াকে আপনি চেনেন, বিশ্ববিখ্যাত একজন অ্যানালিস্ট, ডিফেন্স অ্যানালিস্ট, ইন্ডিয়া আমেরিকাতে। ফরিদ কালকে যেটা বলছে তার ইন্টারভিউতে, যে অনেকেই বলছে যে ইসরায়েল যে রাস্তাটা নিচ্ছে, যে ইরানের শীর্ষস্থানীয় নেতাদের মেরে ফেলবে, তারা ইরানকে নেতৃত্ব শূন্য করে ফেলবে, এটা সম্ভব না। ইরান অ্যাকচুয়ালি এখন ইরানকে কন্ট্রোল করছে আইআরজিসি, এখন ইরানের মিলিটারিরা কন্ট্রোল করছে সবকিছু। সুতরাং নেতৃত্ব শূন্য হওয়ার কোনো কারণ নাই, কারণ আইআরজিসি হ্যাজ টেকেন দ্য কন্ট্রোল অফ ইরান বাই দিস টাইম। তো আইআরজিসি কে ধ্বংস করা আমেরিকার পক্ষে সম্ভব। আবার আরেকটা এবং কথা বলে গেছে আয়াতুল্লাহ খামিনি, একটা কথা বলে গেছে, আপনার মনে আছে? তিনি কিন্তু শেষ ভিডিওতে, তার মৃত্যুর পরে ভিডিওটা আমরা শুনেছিলাম, তিনি বলেছেন যে এখন ইরান আর আমি চালাচ্ছি না, আমি তো, আমার শুধুমাত্র এই দেহটা আছে, হুম ইরান চালাচ্ছে এখন ইরানের যুবকরা, ইরানের যারা ট্রু। স্বাধীনতা নেই। তার এই কথাগুলো স্পষ্টভাবে বলে গেছে। তখন তো যুদ্ধ শুরু হয়নি, তখন সে মৃত্যুও বরণ করেনি। তিনি জানতেন এরকম একটা অবস্থা হবে, যে কারণে ইরানের পরিচালনার দায়িত্ব আর ওদের কাছে রাখেনি, ইরানের দায়িত্ব দিয়ে গেছে যুবকদের কাছে, যারা রানিং নাও আন্ডার মিলিটারি ম্যানেজমেন্ট, রাইট। অ্যাডমিনিস্ট্রেশন। সুতরাং সমস্যা নেই। ধন্যবাদ। জনাব মেজর মোহাম্মদ আখতারুজ্জামান, প্রফেসর ফরহাদ হোসেন এবং জনাব রেজাউল শাহিন মেজর, আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক যারা যুক্ত ছিলেন, অনেক ধন্যবাদ। কাল দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। তর্ক বিতর্ক চলবেই, আমরা স্পষ্ট হতে চাই সকল বিষয় নিয়ে। ভালো থাকবেন। কাল ঈদ, আমাদের এখানে ঈদ, সুতরাং ঈদ মোবারক দিয়ে শেষ করছি। আমাদের একদিন পরে ঈদ মোবারক, আপনাদের একদিন থ্যাংক ইউ ভাই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই।